আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা শুরু করতে চলেছি এক নতুন অধ্যায়, লিটল হাউস ইন দ্য প্রেরি। মূল গল্পটি রচয়িতা লরা এঙ্গেলস ওয়াইল্ডার, আর এর চমৎকার বাংলা অনুবাদ করেছেন কাজী আনোয়ার হোসেন। যারা লিটল হাউস ইন দ্য বিগ উডস শুনেছেন তারা জানেন লরা আর তার পরিবারের গল্প কতটা হৃদয়স্পর্শী। এই নতুন যাত্রায় আপনি পাবেন নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ আর পুরনো ভালোবাসা। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর চলুন শুরু করা যাক লিটল হাউস ইন দ্য প্রেরি পর্ব 1। গোটা শীতকাল ধরে মাকে বোঝালো বাবা, না, বিগুডসে আর থাকা যাবে না। চারদিক থেকে মানুষ এসে ভিড় করছে এখানে। কান পাতলেই শোনা যায় কেউ না কেউ গাছ কাটছে ফসলের জমি বের করবে বলে। চলো আমরা পশ্চিমে গিয়ে বাসা বাঁধি। এই নির্জন জঙ্গলটা বাবার পছন্দ ছিল, কিন্তু অনেক লোক এসে পড়ায় বন্যপ্রাণীরা ভয়ে সরে যাচ্ছে দূরে। শিকার পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে চলে যাওয়াই উচিত মনে করছে বাবা। কাজেই একদিন তৈরি হলো বাবা, মা, মেরি, লরা আর ছোট্ট ক্যারি। ওয়াগনে চেপে রওনা হয়ে যাবে বুনো পশ্চিমের পথে, ইন্ডিয়ানদের দেশে। এত শীতে সুন্দর ছোট্ট ছিমছাম গরম বাড়িটা ছেড়ে খোলা আকাশের নিচে পথ চলা মা একটু আপত্তি তুলেছিল, কিন্তু বাবা বোঝালো যদি যেতে হয় এখনই রওনা হওয়ার সময়। বসন্ত এসে গেলে মিসিসিপির বরফ গলে যাবে, তখন আর নদী পার হওয়া যাবে না। তাছাড়া এখন এই বাড়ির যা দাম পাবো, পরে আর তা পাবো না। বাড়িটা বেচে দিয়েছে বাবা, সেই সঙ্গে গরু আর বাছুরটাও। ওয়াগনটায় হিকড়ি কাঠ দিয়ে সুন্দর ফ্রেম বানিয়ে তার উপর সাদা ক্যানভাস মুড়ে ছাদ তৈরি করেছে। তারপর একদিন খুব ভোরে বিদায় জানাতে আসা আত্মীয় স্বজন সবার সঙ্গে হাত মিলিয়ে রওনা হয়ে গেল দীর্ঘ যাত্রায়। খাট, তোশক আর টেবিল চেয়ারগুলো ছাড়া সবই তুলে নিয়েছে ওরা ওয়াগনে। বন্দুকটা বাবা এমন জায়গায় ঝুলিয়েছে যেন হাত বাড়ালেই পাওয়া যায়। দুটো বালিশের মাঝখানে রেখেছে তার বেহালার বাক্স, যেন ঝাঁকিতে কোনো ক্ষতি না হয়। আঙ্কেলরা ঘোড়া জুতে দিল ওয়াগনে। লরা আর মেরিকে গাড়িতে তুলে দিয়ে বাবা সাহায্য করলো মাকে উঠতে। দাদি এগিয়ে এসে ক্যারিকে তুলে দিল মার কোলে। তারপর সবাই গাড়ির দুপাশে দাঁড়িয়ে একসঙ্গে বলল, গুড বাই, গুড বাই। ছোট্ট বাড়িটার পাশ দিয়ে চলে গেল ওরা। জানালায় শাটার লাগানো বলে বাড়িটা দেখতে পেল না ওদের যাওয়া। বাড়িটাকে ওই ওদের শেষ দেখা। পেপিন শহরে পৌঁছে আজ অন্যরকম লাগলো লরার। তুষার জমে আছে সবখানে, সবকটা বাড়ির দরজা বন্ধ, স্টোরের দরজাও। কিন্তু বাবা এগিয়ে গিয়ে ধাক্কা দিতেই খুলে গেল। বুনো জানোয়ারের ছাল বিক্রি করে দীর্ঘ যাত্রায় যা যা প্রয়োজন হবে সব কিনে নিল বাবা। ওয়াগনে বসেই রুটি আর চিতাগুড় নিয়ে নাস্তা সেরে নিল ওরা। তারপর বিশাল পেপিন লেকের মধ্য দিয়ে গাড়ি হাঁকালো। পুরো বরফ জমে আছে লেকের উপর শক্ত হয়ে। আরও অনেক চাকার দাগ রয়েছে বরফে। সেই পথেই চলল ওয়াগন। পিছু পিছু আসছে ওদের বুলডগ জ্যাক। আদিগন্ত বিস্তৃত লেক পেরোতে অনেক সময় লাগলো। তারপর আবার ডাঙ্গায় উঠে জঙ্গলের মধ্য দিয়ে চলল ওয়াগন। বেশ কিছু দূর গিয়ে ছোট্ট একটা বাড়ি দেখে আগুন জেলে নিয়ে ওতেই রাত কাটাবে বলে থামলো ওরা। এই বাড়িতে কেউ থাকে না, প্রয়োজনে আশ্রয় নেয় মুসাফির। রাতে কামান দাগার মতো গুরুগম্ভীর আওয়াজে ঘুম ভেঙে গেল লরার। বিছানায় উঠে বসতে যাচ্ছিল। মা বলল, ও কিছু না লরা, বরফ ফাটছে। রাতে বাবা ওয়াগন পাহারা দেওয়ার জন্য বাইরেই ঘুমিয়েছে। সকালে নাস্তা খেতে এসে মাকে বলল, বড় বাঁচা বেঁচে গেছি ক্যারোলিন। রাতে শুনেছ বরফ ফাটার আওয়াজ?
আমরা লেকের মাঝখানে থাকতেই যদি ভাঙতে শুরু করত। কথাটা শুনেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল লরার। তাই তো, যদি আমরা সবাই ওই পেপিন লেকের হিমশীতল পানিতে ডুবে যেতাম। তুমি কিন্তু একজনের আত্মা চমকে দিচ্ছ, চার্লস, মৃদু হেসে বলল মা। পাশ ফিরে লরার অবস্থা দেখেই ওকে বুকে তুলে নিল বাবা। ভাবো একবার, মিসিসিপি পার হয়ে এসেছি আমরা। কেমন লাগছে তোমার? আধ বোতল মিষ্টি সাইডার। ভালো লাগছে বাবা। ইন্ডিয়ানদের এলাকায় এসে পড়েছি আমরা। না, এটা মিনেসোটা। আরো অনেক পথ বাকি। দীর্ঘ যাত্রা, পথ আর ফুরায় না। সারাদিন ছোটে ঘোড়াগুলো, যতদূর সাধ্য এগিয়ে গিয়ে থামে। বাবা মা ওয়াগন থেকে নেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সকালে উঠে নাস্তা সেরেই আবার পথ চালা। কখনো বৃষ্টির কারণে নালা বা খাল পানিতে ভরে গেলে একই জায়গায় অপেক্ষা করতে হয় ওদের পরপর কয়েকদিন। অবশ্য বেশিরভাগ খাড়ির উপর দিয়েই কাঠের ব্রিজ আছে। মিসৌরি নদীর তীরে আর কোনো ব্রিজ পাওয়া গেল না। ভেলায় চেপে পার হলো ওয়াগন। জমি কখনো সমতল, কখনো উঁচু নিচু পাহাড়ি, কখনো কাদায় আটকে যায় গাড়ির চাকা, কখনো প্রবল বৃষ্টিতে খাল পেরোনো যায় না। এক জায়গায় ঠায় বসে থাকতে হয় 8-10 দিন। তবু এগিয়ে চলেছে ওরা। পথেই বাদামি রঙের ঘোড়া দুটোর বদলে একজন লোকের কাছ থেকে দুটো ওয়েস্টার্ন মাস্ট্যাং নিল বাবা। মেরি আর লরা নাম রেখে দিল ওদের, পেট আর প্যাটি। উইসকনসিনের বিগ উডস থেকে মিনেসোটা, তারপর আইওয়া হয়ে মিসৌরিতে এসেছে ওরা। এখনো চলেছে কানসাসের দিকে। এই দীর্ঘ পথ দিনে গাড়ির পিছু পিছু দৌড়ে এসেছে জ্যাক, রাতে পাহারা দিয়েছে। চোর ডাকাত বন্য জন্তু যেন মনিবের কোনো ক্ষতি না করতে পারে। বিশাল কানসাসের সমতল জমিতে প্রবল হাওয়ায় দোলে শুধু লম্বা ঘাস। চতুর্দিকে দিগন্ত পর্যন্ত কোথাও আর কিচ্ছু নেই। যেন বিরাট এক বৃত্তের ঠিক মাঝখানটায় রয়েছে ওরা। পেট আর প্যাটি সারাদিন ছুটেও বেরোতে পারে না বৃত্তের মাঝখান থেকে। পশ্চিমের আকাশ লাল হয়ে যায় সূর্য ডুবলে। ছোট্ট ক্যাম্পফায়ার বিশাল বিস্তৃতির তুলনায় মনে হয় অকিঞ্চিতকর। ক্রমে কালো হয়ে আসে সবকিছু। ঘাসের কানে কানে উদাস শীষ দিয়ে যায় দমকা হাওয়া। আকাশ ভরে যায় জলজলে, তারায়। মনে হয় এত কাছে যে হাত বাড়ালে ছোঁয়া যাবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে চওড়া একটা খালের ধারে এসে থামলো ওয়াগন। বোঝা যাচ্ছে না কতটা গভীর। ঘোড়া দুটো পানি খেয়ে নিল, নাকে নাক ঠেকিয়ে লেজ নাড়ল। ওয়াগনের ক্যানভাস টেনে নামিয়ে ভালো করে বেঁধে নিল বাবা। বিড়বিড় করে বলল, বেশি গভীর না হলেই বাঁচা যায়। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে ম্যারির মুখ। গুটিসুটি মেরে শুয়ে পড়ল। নিজের সিটে বসে বাবা বলল, মাঝে কিছুটা জায়গা হয়তো ওদেরকে সাঁতার কাটতে হতে পারে। তুমি কিছু ভেবো না ক্যারোলিন, আমরা ঠিকই পার হয়ে যাব। জ্যাককে তুলে নিলে হতো না? জিজ্ঞেস করলো লরা। বাবা কোনো জবাব দিল না। ঘোড়ার রাশ নিয়ে ব্যস্ত। মা বলল, ওর জন্য চিন্তা নেই লরা, সাঁতার কেটেই পার হতে পারবে জ্যাক। কাদার উপর দিয়ে গড়িয়ে পানিতে নামলো ওয়াগন। স্রোতের তোর টের পাওয়া যাচ্ছে চাকায়। পানির কলকল শব্দ বাড়ছে ক্রমে। চোখ বন্ধ করে পড়ে আছে মেরি। স্রোতের ধাক্কায় দুলছে ওয়াগন। হঠাৎ মাটি ছেড়ে ভেসে উঠল ওয়াগনটা। হেলে দুলে ভারসাম্য রক্ষা করছে। চেঁচিয়ে উঠল মা, শুয়ে পড়ো, কেউ নড়বে না। ঝট করে মেরির পাশে শুয়ে পড়ল লরা। বিপজ্জনকভাবে দুলছে ওয়াগন। মনে হচ্ছে বাঁকা হয়ে ঘুরে যাচ্ছে একদিকে। লাগামগুলো ধরো ক্যারোলিন, বাবার গলার আওয়াজ। দোল খেল ওয়াগন। পর মুহূর্তে ঝপাত করে পানিতে পড়ল কি যেন। লাফিয়ে উঠে বসল লরা। ভয়ে কলজে শুকিয়ে গেছে। বাবা নেই। দুই হাতে ঘোড়ার লাগাম ধরে বসে আছে মা।
সামনে তীর দেখা যাচ্ছে না। পানিতে পেট আর প্যাটির পাশে বাবার ভেজা মাথা। এক হাতে পেট এর শ্বাস ধরে টানছে সামনের দিকে। বাবার গলার আওয়াজ আবছাভাবে শুনতে পেল লরা, কিন্তু কি বলছে বোঝা গেল না। শান্ত খুশি খুশি গলায় কি যেন বোঝাচ্ছে ঘোড়াকে। মার মুখটা ভয়ে ফ্যাকাশে। শুয়ে পড়ো লরা, বলল মা। শুয়ে চোখ বন্ধ করল লরা, কিন্তু তারপরও মনে হলো পরিষ্কার দেখতে পাচ্ছে তীব্র স্রোত। বাবার তামাটে রঙের দাড়ি ডুবেছে ওতে, আবার উঠছে। অনেকক্ষণ পর চাকার তলায় মাটি ঠেকল। হেসে উঠল বাবা। উঠে বসল লরা আবার। ঝাঁকি খেতে খেতে নুড়ি পাথরের উপর দিয়ে ওয়াগনটা উঠছে এখন ঢাল বেয়ে। বাবা দৌড়াচ্ছে পাশে পাশে, চেঁচাচ্ছে, এই তো প্যাটি, আরো জোরে। পেট, একটানে উঠে যাও দেখি লক্ষ্মী মেয়েরা। ঢাল বেয়ে উপরে উঠবার পর থামলো ওরা তিনজন। হাঁপাচ্ছে পাল্লা দিয়ে। খাড়ি থেকে উঠে পড়েছে ওয়াগন। আর কোনো ভয় নেই। ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে বাবা। মা বলল, কি সাংঘাতিক চার্লস। আর ভয় নেই ক্যারোলিন, পেরিয়ে এসেছি নিরাপদেই। যাক, সব ভালো যার শেষ ভালো। ভিজে একসা হয়ে গেছো, বলল মা। বাবা জবাব দেওয়ার আগেই চেঁচিয়ে উঠল লরা, আরে জ্যাক কোথায়? জ্যাক কোথায় গেল? ভুলেই গিয়েছিল ওরা জ্যাকের কথা। খালের ওপারে রেখে এসেছে ওরা ওকে। এই তীব্র স্রোতের মধ্যে ও নিশ্চয়ই ওয়াগনের পিছন পিছন আসবার চেষ্টা করেছে, কিন্তু কোথায়? কোথাও কোনো চিহ্ন নেই ওর। ঢোক গিলে কান্না সামলানোর চেষ্টা করলো লরা, কিন্তু ডুকরে কেঁদে উঠতে চাইছে ওর ভিতরটা। সেই উইসকনসিন থেকে বেচারা জ্যাক ওদের অনুসরণ করে এসেছে এত দূর, অথচ ওকে ডুবে মরবার জন্য ফেলে রেখে ওরা চলে এসেছে এপারে। বেচারা ক্লান্ত হয়ে পড়েছিল এত পথ দৌড়ে। পাড়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে ওকে ফেলে চলে যাচ্ছে ওয়াগন। কেউ ওর জন্য কিচ্ছু ভাবল না। বাবাও অনেক দুঃখ করল। এত গভীর খাল আর এত স্রোত আগে জানলে জ্যাককে গাড়িতেই তুলে নিত, কিন্তু কি আর করা, এখন তো আর করবার নেই কিছুই। তবু খাড়ির তীর ধরে বহুদূর পর্যন্ত খুঁজল বাবা ওকে, ডাকলো নাম ধরে, শীষ দিল। না, কোনো লাভ হলো না। হারিয়ে গেছে জ্যাক। এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই আর। পেট আর প্যাটির বিশ্রাম নেওয়া হয়ে গেলে আবার লাগাম হাতে নিয়ে রওনা হয়ে গেল বাবা। ওয়াগনের পিছনে জ্যাকের পথ চেয়ে বসে রইল লরা, যদিও জানে আর কোনোদিনই দেখা যাবে না জ্যাকের সঙ্গে। বেশ কিছু দূর পাহাড়ি এলাকা পেরিয়ে আবার প্রেয়ারিতে এসে পড়ল ওয়াগন। সূর্য ডুবে গেলে থেমে দাঁড়ালো গাড়ি। সবাই নেমে পড়ল মাটিতে। মা, জিজ্ঞেস করলো লরা, নিশ্চয়ই স্বর্গে গেছে ও, তাই না মা? এত ভালো ছিল জ্যাক, ও স্বর্গেই তো যাবে, তাই না? মা কি বলবে ভেবে পেল না। বাবা বলল, হ্যাঁ লরা, ওর একটা সুব্যবস্থা নিশ্চয়ই করবেন খোদা। মনটা ভার হয়ে রয়েছে লরার। খেয়াল করলো বাবাও আজ আর মনের আনন্দে শীষ দিচ্ছে না। অনেকক্ষণ পর আপন মনেই বলল বাবা, ওর মতো এত ভালো একটা পাহারাদার ছাড়া এই বুনো এলাকায় কি করে যে চলবো জানি না। ঘাস খাওয়ার জন্য ঘোড়া দুটোকে একটু দূরে খুঁটির সঙ্গে বেঁধে দিল বাবা, কিন্তু প্রথমে ওরা মাটিতে শুয়ে গড়াগড়ি দিল। যতক্ষণ না শরীর থেকে বোঝা টানবার অনুভূতি দূর হলো ততক্ষণ এপাশ ওপাশ ফিরে আরাম করে নিল। তারপর উঠল ঘাস খেতে। ওয়াগনের পাশের খানিকটা জায়গা থেকে সব ঘাস টেনে ছিঁড়ে ফেলে গোল একটা ফাঁকা জমি বের করলো বাবা। কাঁচা ঘাসের নিচে প্রচুর শুকনো মরা ঘাস রয়েছে। ওগুলোতে আগুন ধরে গেলে গোটা প্রেয়ারি অঞ্চল জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। এবার ফাঁকা জায়গায় আগুন জ্বালালো বাবা। বালতিতে করে পানি নিয়ে এলো পাশের ঝর্ণা থেকে।
মেরি আর লরাকে নিয়ে রান্নার আয়োজন শুরু করলো মা। ঘণ্টাখানেক পর যখন ভাজা মাংস, কেক আর ফুটন্ত কফির গন্ধ ছুটল, তখন জিভে পানি এসে গেল লরার। আগুনের ধারে ছড়িয়ে ছিটিয়ে বসে সাপার সারল ওরা। পেট আর প্যাটিও তখন কচর কচর করে ঘাস চিবাচ্ছে। আধার ঘনিয়ে এসেছে চারপাশে। তারায় তারায় ঝলমল করছে আকাশ। ঘাসগুলোকে নুইয়ে দিয়ে শীষ কেটে বয়ে যাচ্ছে মাতাল হাওয়া। ভাবছি 2-1 দিন থেকে যাই এখানে, বলল বাবা। 2-1 দিন কেন? থেকেই যায় না এখানে। চমৎকার জমি, খাড়ির ধারে গাছ আছে, কাঠের অভাব হবে না কখনো। মনে হচ্ছে শিকারও পাওয়া যাবে প্রচুর। আর কি চাই? তুমি কি বলো ক্যারোলিন? আরও এগোলে এর চেয়ে ভালো জায়গা নাও পেতে পারি, উত্তর দিল মা। ঠিক আছে, কাল একটু ঘুরে ফিরে দেখে নিই আগে, বলল বাবা। বন্দুক নিয়ে যাব, হয়তো কিছু টাটকা মাংসের ব্যবস্থাও হয়ে যাবে। পাইপটা ধরিয়ে নিয়ে পা মেলে দিয়ে আরাম করে বসলো বাবা। বাসন কোসন ছুরি কাটা ধুয়ে ফেললো মা। মস্ত এক হাই তুলল মেরি। তার দেখা দেখি লড়াও। হঠাৎ থমকে গেল সবাই। দূর থেকে ভেসে এসেছে কান্নার মতো একটা আওয়াজ, একটানা, লম্বা। নেকড়ে বাঘ। মেরুদণ্ডের ভিতর কেমন যেন শিরশির করে ওঠে লড়ার এই ডাক কানে এলে। নেকড়ে, বলল বাবা। 8 মাইল দূরে। যেখানে হরিণ সেখানেই থাকবে নেকড়ে। ইস, যদি যদি বলেই থেমে গেল বাবা। কিন্তু লরা পরিষ্কার বুঝতে পারল বাবা বলতে যাচ্ছিল যদি জ্যাকটা থাকতো এখন। গলার কাছে কি যেন আটকে আছে মনে হলো লরার। জ্যাকের ভরসায় বিগুটসে নেকড়েদের পরোয়া করতো না লরা। জানতো জ্যাক ওর কোনো ক্ষতি হতে দেবে না। টু শব্দটি না করে চোখ টিপে 2 ফোঁটা পানি ঝরিয়ে দিল লরা। আবার ভেসে এলো নেকড়ের ডাক। এবার আরেকটু কাছে। এবার বাচ্চা মেয়েদের শুয়ে পড়ার সময় হয়েছে, খুশি খুশি গলায় বলল মা। মেরি উঠে ঘুরে দাঁড়ালো। মা ওর জামার বোতাম খুলছে, কিন্তু লরা উঠে দাঁড়িয়েই স্থির হয়ে গেল। আগুনের আলোয় কিছু দেখতে পেয়েছে। মনে হলো সবুজ দুটো চোখ জ্বলে উঠল। ঘাড়ের কাছে চুল দাঁড়িয়ে যাচ্ছে লরার। আবার দেখতে পেল জল জলে দুটো চোখ এগিয়ে আসছে এদিকে। দেখো, দেখো বাবা, চেঁচিয়ে উঠল লরা। নেকড়ে। মুহূর্তে ওয়াগন থেকে বন্দুকটা নিয়ে ঘুরে দাঁড়ালো বাবা। তৈরি। থেমে গেছে চোখ জোড়া, নিষ্পলক চেয়ে আছে বাবার দিকে। না, নেকড়ে না, বলল বাবা। দেখো, নিশ্চিন্তে ঘাস খাচ্ছে ঘোড়াগুলো। তবে কি লিংস? জিজ্ঞেস করলো মা। কিংবা কয়ট, বলল বাবা। একটা লাকড়ি তুলে নিল বাবা এক হাতে। জোরে চেঁচিয়ে উঠে ছুঁড়ে মারল সেটা। চোখ দুটো মাটির কাছাকাছি চলে গেল। মনে হচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত কোনো বুনো জানোয়ার। বাবার বন্দুক তৈরি, অপেক্ষা করছে, কিন্তু নড়ল না জন্তুটা। যেও না চার্লস, বলল মা। ধীর পায়ে ওটার দিকে এগোচ্ছে বাবা। উজ্জ্বল চোখ দুটো এগোচ্ছে বাবার দিকে। হঠাৎ ওটাকে চিনতে পেরে একসঙ্গে চেঁচিয়ে উঠল লরা আর বাবা। পর মুহূর্তে লরার উপর ঝাঁপিয়ে পড়ল জ্যাক। লাফাচ্ছে, হাঁপাচ্ছে, কিলবিল করছে লরার জড়িয়ে ধরা 2 হাতের মধ্যে। চেটে দিচ্ছে ওর গাল, হাত। লরার হাত থেকে ছুটে এক লাফে বাবার কাছে চলে গেল জ্যাক। ওখান থেকে মার কাছে, তারপর আবার লরার কোলে। খুব দেখালি বেটা, হাসতে হাসতে বলল বাবা। সত্যি, বলল মা। ঠিকই আছে জ্যাক, কিন্তু ভয়ানক ক্লান্ত। লরার পাশে শুয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লান্তিতে লাল হয়ে আছে 2 চোখ। কর্নমিলের কেক খেতে দিল ওকে মা, কিন্তু খেতে পারল না বেচারা। একবার চেটে লেজ নেড়ে ভদ্রতা প্রকাশ করল। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে ও। বেচারি কতক্ষণ সাঁতার কেটেছে কে জানে, বলল বাবা। হয়তো স্রোতের টানে কয়েক মাইল
ভাটিতে গিয়ে তারপর উঠতে পেরেছে তীরে। তারপর যখন এসে পৌঁছলো তখন ওকে নেকড়ে বলে গাল দিয়েছে লরা। বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়েছে বাবা। আহারে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ভুল করেছি আমরা, তাই না জ্যাক? মাথা তুলতে পারল না জ্যাক, শুধু ছোট্ট লেজটা একটু নেড়ে জানিয়ে দিল যে সে বুঝেছে। পেট আর প্যাটিকে গাড়ির ফিটবক্সের সঙ্গে চেন দিয়ে বেঁধে দানা খাওয়ালো বাবা। ওয়াগনের নিচে ক্লান্ত ভঙ্গিতে 3বার পাক খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল জ্যাক। খাড়ির ধারে গাছে বসে কালো পেঁচা ডাকছে, উ উ। বহুদূরে আকাশের দিকে নাক তুলে লম্বা ডাক ছাড়ছে প্রেয়ারির নেকড়ে বাঘ। ওয়াগনের নিচে অভ্যাসবশে মৃদু গর্জন ছেড়ে শাসাচ্ছে ওদেরকে জ্যাক। শুয়ে শুয়ে তারা দেখছে লরা। হঠাৎ মনে হলো বড় তারাটা ওর দিকে চেয়ে চোখ টিপল। পর মুহূর্তে চোখ মেলে দেখল সকাল হয়ে গেছে। পরদিন নাস্তার পর কুঠারটা কোমরে গুজে তার পাশে বারুদ ভরা শিংটা ঝুলালো বাবা। প্যাচ বক্স আর বুলেট পাউচ রাখলো পকেটে। তারপর বন্দুকটা তুলে নিয়ে রওনা হয়ে গেল। কিছুদূর মাথা থেকে কোমর পর্যন্ত দেখা গেল, তারপর অদৃশ্য হয়ে গেল বাবা বিশাল প্রেয়ারিতে। থালা বাসন ধুয়ে মুছে বাক্সে ভরে রাখলো লরা আর মেরি। ওয়াগনে উঠে মা বিছানাগুলো ঠিকঠাক করলো, তারপর কাপড় ধোয়ার কাজে মন দিল। লরা আর মেরি মাঠময় খেলে বেড়ালো, কখনো ছোটে খরগোশের পেছনে, কখনো বাদামি ডোরাকাটা ইঁদুরের মতো দেখতে গফারের পেছনে, কখনো আবার খুঁজে বের করে পাখির বাসা। দুপুরের রোদ চড়ে যেতে অনেক ফুল নিয়ে ফিরল ওয়াগনে। মা ওগুলো পানি ভর্তি একটা টিনের কাপে সাজিয়ে রাখলো। 2টো কর্ন কেকে চিটাগুড় মাখিয়ে দুজনকে দিল মা। ওটাই দুপুরের ডিনার। খেতে খেতে লরা জিজ্ঞেস করলো, ইন্ডিয়ানদের তুমি পছন্দ করো না কেন মা? করি না, তাই করি না, কোনো কারণ নেই, বলল মা। এটা তো ইন্ডিয়ানদের এলাকা, তাই না? আবার বলল লরা। পছন্দই যখন করো না তখন ওদের এলাকায় এলে কেন? কে বলেছে এটা ওদের এলাকা? বলল মা। যদিও হয় বেশি দিন থাকতে পারবে না ওরা। ওয়াশিংটনের এক লোকের সঙ্গে কথা হয়েছে তোমার বাবার। এই অঞ্চলে খুব শীঘ্রই সাদা মানুষকে বসতি গড়ার অনুমতি দেবে সরকার। এতদিনে হয়তো দিয়েও দিয়েছে, জানা যাচ্ছে না ওয়াশিংটন অনেক দূর বলে। কথা শেষ করে কাপড় ইস্ত্রি করতে শুরু করলো মা। ওয়াগনের ছায়ায় জ্যাকের কাছে শুয়ে পড়ল লরা আর মেরি। গরমে লাল জিভ বের করে হাঁফাচ্ছে জ্যাক। ঘুমে বুজে আসছে ওর চোখ। গুনগুন করে গান গাইছে মা। চারদিকে যতদূর দেখা যায় লম্বা ঘাস দুলছে হাওয়ায়। অনেক উপরে হালকা নীল বাতাসে ভাসছে ছোট ছোট কয়েক টুকরো সাদা মেঘ। ঘাসের মৃদু খসখস আর খাড়ির ধার থেকে ভেসে আসা ঝিরির ডাক, এছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। খুব ভালো লাগলো লরার এ জায়গাটা। কখন ঘুমিয়ে পড়েছে জানে না লরা। চোখ খুলে দেখল উঠে দাঁড়িয়েছে জ্যাক। ছোট্ট লেজটা নাড়ছে প্রবল বেগে। উঠে বসতেই বাবাকে দেখতে পেল লরা। ফিরে আসছে। মস্ত এক খরগোশ আর 2টো মোটা তাজা মুরগি মেরে এনেছে বাবা। হাত উঁচুতে তুলে দেখালো একে। এক দৌড়ে বাবার কাছে চলে গেল লরা। দেশটা শিকারে ঠাসা, বলল বাবা। অন্তত 50টা হরিণ দেখেছি। এছাড়া অ্যান্টিলোপ, কাঠবিড়ালি, খরগোশ, প্রায়ারি মোরগ আর নানান জাতের পাখির কোনো গণাগুনতি নেই। আর খাড়ির পানিতে আছে অজস্র মাছ। ওয়াগনের কাছে এসে মাকে বলল, যা চাই সব আছে ক্যারোলিন। রাজার হালে থাকা যাবে এখানে। রাতে টাটকা মাংস খেলো ওরা তৃপ্তির সঙ্গে পেট পুরে। বেহালাটা বের করে ধীর লয়ের মিষ্টি কয়েকটা গান গাইল বাবা। লরার মনে হলো অনেক নিচে নেমে এসেছে তারাগুলো। চুপচাপ কান পেতে শুনছে বাবার গান আর মিটমিট করছে চোখ। পরদিন সকালে নাস্তা সেরে আবার রওনা হলো ওরা।
ঠিক দুপুরবেলায় ঘোড়াগুলোকে বলল বাবা, ওয়াও! থেমে দাঁড়ালো ওয়াগন। ব্যাস, ক্যারোলিন, বলল বাবা, এইখানে বাড়ি তৈরি করব আমরা। তুমি কি বলো? ভালোই তো, মা বলল। ফিটবক্সের উপর দিয়ে লাফিয়ে নিচে নেমে পড়ল লরা আর মেরি। চারদিকে যতদূর দেখা যায় ঘাস আর ঘাস, একেবারে আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দিগন্ত পর্যন্ত। উত্তর দিকে কাছেই খালের তীর, দুপাশে ঘন হয়ে জন্মেছে বড় বড় গাছ, কিন্তু খাড়ির নিচে বলে উপরের পাতাগুলো শুধু দেখা যাচ্ছে। পূব দিকে অনেক দূরেও গাঢ় সবুজ গাছের আভাস। ওই দেখো, আঙ্গুল তুলে মাকে দেখালো বাবা, ওটা হচ্ছে ভার্ডিগ্রিস নদী। দুজন মিলে জিনিসপত্র নামাতে শুরু করলো মাটিতে। ওয়াগনের ছাদের ক্যানভাস খুলে ঢাকা হলো মালপত্র। তারপর ওয়াগন বাক্সটাও খুলে ফেলা হলো গাড়ি থেকে। এতগুলো দিন ওয়াগনটাই বাড়ি ছিল ওদের, এখন চারটে চাকা ছাড়া আর কিছুই থাকলো না ওটার। পেট আর প্যাটির এখনো জোতা রয়েছে সামনে। একটা বড় বালতি আর কুঠার নিয়ে ওয়াগনের কঙ্কালে চড়ে গেল বাবা। কোথায় গেল বাবা? অবাক হয়ে জিজ্ঞেস করলো লরা। খাড়ির নিচ থেকে কাঠ কেটে আনতে গেল, জবাব দিল মা। প্রেয়ারির মাঝখানে দাঁড়িয়ে আছে ওরা, আশেপাশে ওয়াগনের চিহ্ন মাত্র নেই। অদ্ভুত একটা ভয় ভয় ভাব চেপে ধরল লরাকে। বিশাল মনে হচ্ছে জমি আর আকাশ, খুব ছোট লাগছে নিজেকে, যেন কোথাও লুকাতে পারলে বাঁচে। বাচ্চা ক্যারিকে নিয়ে ঘাসের উপর বসলো ম্যারি। মার সঙ্গে ক্যানভাসের নিচে বিছানা পাতল লরা। বাক্স আর পোটলা সাজিয়ে ঘর মতো বানালো জায়গাটাকে। তাঁবুর সামনে বেশ কিছুটা জায়গার ঘাস টেনে তুলে ফেলল। বাবা কাঠ নিয়ে ফিরলে ওখানে আগুন জ্বালা যাবে। কাজ শেষ করে আশেপাশে একটু ঘুরে দেখতে গিয়ে একটা সরু পথ আবিষ্কার করে ফেলল লরা। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে সুড়ঙ্গের মতো একটা রাস্তা আছে ওখানে। সরু কিন্তু সোজা একটা পথ। অনেক চলাচলের ফলে শক্ত হয়ে গেছে মাটি। ঘাসের মাঝখান দিয়ে কোথায় গেছে কে জানে। কিছু দূর এগোলো লরা ওই পথ ধরে, কিন্তু ক্রমেই কমে এলো গতি। তারপর থেমে দাঁড়ালো। অদ্ভুত এক রকম অনুভূতি হচ্ছে। কিসের পথ এটা? কাদের? চট করে ঘুরে দ্রুত পায়ে ফিরে চলল লরা। কোথাও কিছু নেই, তবু প্রায় দৌড়ে চলে এলো ক্যাম্পে। বাবা কাঠ নিয়ে ফিরে আসতেই পথটার কথা বলল লরা। বাবা বলল, গতকালই শিকার করতে গিয়ে দেখেছে, কিন্তু ভাবতেও পারেনি পথটা এত লম্বা, এত দূর পর্যন্ত এসেছে। খুব সম্ভব ইন্ডিয়ানদের প্রাচীন কোনো ট্রেল হবে ওটা। একজনকেও তো দেখলাম না, বলল লরা। ওরা নিজেরা দেখা না দিলে ওদেরকে দেখা যায় না। ছোট থাকতে নিউ ইয়র্ক স্টেটে একবার দেখেছিলাম আমি ইন্ডিয়ানদের। পরপর কয়েকদিন ক্রিকের ধার থেকে গাছ কেটে আনলো বাবা। এক ধারে রাখলো বাড়ি তৈরির জন্য আনা কাঠ, অন্য ধারে আস্তাবলের জন্য। যথেষ্ট পরিমাণে কাঠ আনা হয়ে গেলে শুরু হলো বাড়ি তৈরির কাজ। প্রথমে মাপ দিয়ে চারকোনা একটা জায়গা বাছাই করলো বাবা। তারপর কোদাল দিয়ে ছোট্ট নালার মতো করে ঘরের দুপাশে দুটো লম্বা গর্ত খুঁড়ল। এবার মোটা দেখে দুটো গাছ গড়িয়ে এনে শুয়ে দিল নালা দুটোয়। এই দুটোর উপরেই তৈরি হবে গোটা বাড়ি। আরো দুটো কাঠ বাছাই করে নালায় শোয়ানো গাছের দুই কিনারে তুলে দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করলো। এবার সবগুলো কাঠের কিনার থেকে কিছুটা অংশ এমনভাবে কাটলো যেন ঘুরিয়ে বসালে খাপে খাপে বসে যায়। হয়ে গেল বাড়ির ভিত। এবার শুধু গাছের গুড়িগুলোয় খাঁজ কেটে একের পর এক বসিয়ে যাওয়া। বাবা একাই 3 প্রস্থ গাঁথল। তারপর থেকে মাও যোগ দিল কাজে। কিন্তু আরো 2 প্রস্থ গাছের গুড়ি গাঁথার পরেই ভারী এক খণ্ড কাঠ তুলবার সময় হাত থেকে ছুটে গিয়ে প্রচণ্ড ব্যথা পেল মা পায়ে। কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল কাজ। তারপর এক বিকেলে খুশি মনে ফিরে এলো বাবা শিকার থেকে। দূর থেকে চেঁচিয়ে বলল, ভালো খবর।
খাড়ির ওপারে মাত্র 2 মাইল দূরে একজন প্রতিবেশীকে পাওয়া গেছে। তার সঙ্গে চুক্তিও হয়ে গেছে, দুজন দুজনের কাজে সাহায্য করবে। ছেলেটা ব্যাচেলর, বলল বাবা। বলল ওর বাড়িটা পরে উঠলেও চলবে, বাচ্চা কাচ্চা সঙ্গে আছে, তাই আগে আমাদেরটা তোলা দরকার। কাল আসবে সাহায্য করতে। তারপর ও গাছ কেটে তৈরি হলে আমি যাব ওর ওখানে। খুশি খুশি গলায় বলল বাবা। কি বলো ক্যারোলিন, ওকে আসতে বলে ভালো করেছি না? খুব ভালো করেছে ও, জবাব দিল মা। পরদিন সকালে ভোরে এসে হাজির হলেন মিস্টার এডওয়ার্ডস। চিকন, লম্বা, গায়ের রং বাদামি, খুবই আদব তমিজের সঙ্গে মাকে বাউ করলেন। কিন্তু লরাকে বললেন, আমি টেনেসির বুনো বেড়াল। মাথায় কুনের চামড়া দিয়ে তৈরি টুপি, গায়ে ছেঁড়া খোড়া জাম্পার, পায়ে উঁচু বুট পরা মানুষটা অবাক হয়ে দিলেন লরাকে পিচিক করে তামাক চিবানো রস বহু দূরে ফেলে। শুধু তাই নয়, যেখানে ফেলতে চান সেখানেই ফেলতে পারেন। বুকে আঙ্গুল ঠেকিয়ে বললেন, আমার সঙ্গে কেউ পারবে না। সত্যি, অনেক চেষ্টা করেও ধারের কাছে নিতে পারল না লরা। খুব দ্রুত কাজ করেন মিস্টার এডওয়ার্ডস। কাজ করতে করতে মজার মজার গল্প বলেন, গান করেন। দুজন মিলে সারা দিনের চেষ্টায় তুলে ফেললেন চারদিকের দেয়াল যতটা দরকার। দেয়ালের উপর দোচালা ছাউনি দেওয়ার জন্য সরু কাঠের ফ্রেমও তৈরি হয়ে গেল। দক্ষিণের দেয়ালে দরজা কাটা হলো, আর পূর্ব পশ্চিমের দেয়ালে কাটা হলো দুটো জানালার গর্ত। কাটা গর্তের ধারে লম্বালম্বি ভাবে সরু তক্তা বসিয়ে পেরেক দিয়ে আটকে দিতেই তৈরি হয়ে গেল ঘর। বাকি থাকলো শুধু ছাদটা। সন্ধ্যা হয়ে আসছে। মিস্টার এডওয়ার্ডস বিদায় চাইলেন, কিন্তু বাবা মা ছাড়ল না তাকে, জোর করে আটকে রাখলো। সাপার খেয়ে তারপর যেতে পারবেন। তারই জন্য বিশেষভাবে রান্না করেছে আজ মা। তৃপ্তির সঙ্গে খেয়ে রান্নার প্রচুর প্রশংসা করলেন মিস্টার এডওয়ার্ডস। বাবা বের করলো তার বেহালা। বাজনা শুনবার জন্য মাটিতে শুয়ে পড়লেন মিস্টার এডওয়ার্ডস। প্রথমে লরা আর মেরির প্রিয় আমি এক জিপসি রাজা গাইল বাবা। বরাবরের মতো হেসে গড়িয়ে পড়ল ওরা। এবার এমন মন মাতানো ছন্দে বেহালায় সুর তুলল বাবা যে প্রথমে কুনুয়ের ভর দিয়ে মাথা তুললেন মিস্টার এডওয়ার্ডস, তারপর উঠে বসলেন, শেষে লাফ দিয়ে উঠে নাচতে শুরু করলেন। বাজনার তালে তালে হাততালি দিচ্ছে লরা আর মেরি, পায়ে তাল দিচ্ছে মাটিতে। দারুণ, বললেন মিস্টার এডওয়ার্ডস। চমৎকার বেহালা বাজাও তুমি, মিস্টার ইঙ্গলস। অনেকক্ষণ গান বাজনা নাচের পর বিদায় নিয়ে চলে গেলেন মিস্টার এডওয়ার্ডস বন্দুক হাতে করে। যাওয়ার আগে বারবার করে ধন্যবাদ জানালেন সবাইকে। বড়ই ভালো লেগেছে তার আজকের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়ে। পরদিন সকালে উঠে ঘরের মেঝে থেকে কাঠের টুকরো কুড়িয়ে বাইরে ফেলবার কাজে লেগে গেল লরা আর মেরি। বাবা ওয়াগনের সেই সাদা ক্যানভাস দিয়ে ঢেকে দিল বাড়ির ছাদ। মা বিছানা পেতে ফেলল সুন্দর করে। আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হবে। মিস্টার এডওয়ার্ডসের ঘর আর ঘোড়াদের জন্য আস্তাবল তৈরি হয়ে গেলে এ বাড়ির দিকে আবার মন দিতে পারবে বাবা। তখন ক্যানভাস খুলে কাঠের তক্তা বসিয়ে ছাদ দেওয়া হবে, ফায়ারপ্লেস তৈরি করা হবে, খাট টেবিল চেয়ার সবই হবে। আচ্ছা, এখন পর্যন্ত একটা ইন্ডিয়ানেরও দেখা পেলাম না, ব্যাপারটা কি বলো তো? হঠাৎ জিজ্ঞাসা করলো মা। ঠিক বুঝছি না, জবাব দিল বাবা। শিকারে গিয়ে ওদের ক্যাম্প এলাকা দেখতে পেয়েছি। মনে হয় অন্য কোনো দিকে শিকার করতে গেছে ওরা, দল বেঁধে ফিরে আসবে শীঘ্রই। কিছুদিনের মধ্যেই আবার এসে হাজির মিস্টার এডওয়ার্ডস। দুজনের চেষ্টায় একই দিনে আস্তাবলের দেয়াল তো উঠলই, ছাদও বানানো হয়ে গেল। দরজাটা বাকি থাকলো কেবল। গত কদিন যাবৎ নেকড়ের ডাক শোনা যাচ্ছে বেশি বেশি, তাই আজই পেট আর প্যাটিকে আস্তাবলে রাখবে বলে স্থির করেছে বাবা। চাঁদের আলোয় দরজার ফাঁকের দুপাশে দুটো খুঁটি গাড়ল বাবা। তারপর পেট আর প্যাটিকে আস্তাবলে ঢুকিয়ে দরজা ঘেঁষে
একের পর এক কাঠের টুকরো সাজিয়ে বন্ধ করে দিল ফাঁকটা। এইবার, বলল বাবা নেকড়েদের উদ্দেশ্যে, যত খুশি চেঁচাও, হাঁক ডাক ছাড়ো, নিশ্চিন্তে ঘুমাবো আমি আজ রাতে। সকালে কাঠের টুকরো সরাতেই অবাক হয়ে লরা দেখল পেট এর পাশে চার পায়ে দাঁড়িয়ে টলমল করছে একটা বাচ্চা ঘোড়া। লরা এগোতেই চোখ পাকিয়ে দাঁত বের করে ভয় দেখালো ওকে শান্তশিষ্ট পেট। কিন্তু বাবাকে ও পুরোপুরি বিশ্বাস করে। বাচ্চাটাকে আদর করতে দিল বিনা দ্বিধায়। লরা আর মেরি পরামর্শ করে ছোট্ট ঘোড়াটার নাম রাখলো বানি। পেটকে বেঁধে রাখা হলো বাইরের একটা খুঁটির সঙ্গে। বানি ওর মায়ের চারপাশে লাফঝাপ দিল সারাদিন। ডিনারের পর প্যাটিকে নিয়ে বেরিয়ে পড়ল বাবা, চারপাশে কি আছে দেখবে বলে। যথেষ্ট মাংস আছে বাড়িতে, তাই সঙ্গে বন্দুকটা নিল না। খাড়ির পাড় ধরে সামনের দিকে অদৃশ্য হয়ে গেল ঘোড়াসহ। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ফিরল না বাবা। রাতের খাবার তৈরি করতে বসলো মা চিন্তিত মনে। ঘরের ভিতর ক্যারিকে নিয়ে ম্যারি। লরা লক্ষ্য করছে জ্যাককে। কি হয়েছে ওর মা? মা চোখ তুলে দেখল এপাশ থেকে ওপাশ পায়চারি করছে জ্যাক। বোচা নাকটা কুঁচকে রেখেছে, ঘাড়ের লোমগুলো বারবার খাড়া হচ্ছে, বসছে আবার খাড়া হচ্ছে। হঠাৎ পেট জোরে পা ঠুকলো মাটিতে। খুঁটিকে ঘিরে এক চক্কর দৌড়ালো, যেন রশি ছিঁড়ে পালাতে চায়। তারপর থেমে দাঁড়ালো, কেমন যেন খুদ আওয়াজ করলো। বানি কাজ ঘেঁষে এলো ওর। ব্যাপারটা কি জ্যাক? জানতে চাইলো মা। চট করে তাকালো ও মার দিকে, কিন্তু জবাব দিতে পারল না। চারপাশে যতদূর দৃষ্টি যায় তাকিয়ে দেখলো মা উঠে দাঁড়িয়ে। অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। মনে হয় কিছু না, বলল মা অনিশ্চিত গলায়। রান্নায় মন দিল আবার, কিন্তু একটু পরপরই চোখ তুলে দেখছে চারপাশে। অস্থির হয়ে পায়ে হাঁটছে জ্যাক। ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে পেট, ঠায় দাঁড়িয়ে চেয়ে রয়েছে উত্তর পশ্চিম দিকে। হঠাৎ হুড়মুড় করে দৌড়ে হাজির হলো প্যাটি। প্রাণপণে ছুটছে। সামনে ঝুঁকে প্রায় শুয়ে রয়েছে বাবা ওর পিঠে। আস্তাবল ছাড়িয়ে চলে গেল প্যাটি। থামতে পারল না, জোরে রাশ টানলো বাবা। ফলে প্রায় বসে পড়ল প্যাটি। থরথর করে কাঁপছে বেচারি, ঘামে জবজবে হয়ে গেছে গা। লাফিয়ে নামলো বাবা, নিজেও হাঁপাচ্ছে। কি হয়েছে চার্লস? জিজ্ঞেস করলো মা। খাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখেছে বাবা। মাও তাকালো সেদিকে, কিন্তু সবকিছু স্বাভাবিক ওদিকে। কি ব্যাপার চার্লস, এভাবে ছোটালে কেন প্যাটিকে? এতক্ষণে হাঁফ ছাড়লো বাবা। যাক, সব ঠিক আছে এখানে। আমি ভয় পাচ্ছিলাম আমার আগেই বুঝি পৌঁছে গেছে নেকড়েগুলো। নেকড়ে? চেঁচিয়ে উঠল মা। কোথায় নেকড়ে? ভয় নেই ক্যারোলিন, বলল বাবা। একটু জিরিয়ে নিয়ে বলছি। দম ফিরে পেয়ে বলল, আমি ওকে ছোটাইনি, ও নিজেই প্রাণ ভয়ে ছুটেছে এভাবে। 50টা নেকড়ে ক্যারোলিন, এত বিশাল নেকড়ে আমি আর দেখিনি। সাপারের পর সব বলবো। আমরা ঘরের ভেতরে গিয়ে খেতে পারি, বলল মা। তার দরকার নেই, বারণ করলো বাবা। যথেষ্ট সময় থাকতে আমাদের সাবধান করবে জ্যাক। পেট আর তার বাচ্চাকে নিয়ে এলো বাবা পানি খাওয়াতে। বরাবর খাড়ি থেকে পানি খাইয়ে আনে, কিন্তু প্যাটিকে আজ পানি খাওয়ালো ওয়াশটাব থেকে। প্যাটিকে আচ্ছা মতো তলাই মলাই করে সবকটাকে আস্তা বলে ভরে দরজার ফাঁক বন্ধ করে দিল বাবা। অন্ধকার হয়ে গেছে। খাওয়ার সময় আগুনের ধারে বসলো লরা আর মেরি ক্যারিকে নিয়ে। লরার পাশে বসে আছে জ্যাক, খাড়া করে রেখেছে কান দুটো। মাঝে মাঝে উঠে এক পা ঘুরে এসে আবার বসছে। ঘাড়ের পশম এখন আর খাড়া হয়ে নেই, চাপা গর্জনও নেই কণ্ঠে। সাপার খেতে খেতে বলল বাবা কি ঘটেছে। আরো কয়েকজন প্রতিবেশী পাওয়া গেছে। খাড়ির দুই পাশে বসতি করছে মানুষ। 3 মাইলও হবে না। বাড়ি বানাচ্ছে একজন, সঙ্গে তার স্ত্রীও রয়েছে, মিস্টার অ্যান্ড মিসেস স্কট। চমৎকার মানুষ ওরা।
ওদের ছেড়ে মাইল ছয়েক এগিয়ে আরো দুজন অবিবাহিত লোকের সন্ধান পাওয়া গেছে। ছোট্ট একটা ঘর বানিয়েছে ওরা দুজনের জমির সীমানায়, যেন অর্ধেকটা এর জমিতে পড়ে, অর্ধেকটা ওর। একই বাড়িতে থাকে ওরা, যে যার জমিতে। ঘরের মাঝখানে চুলো জেলে রান্না হয়, খায় একসঙ্গে। ফুসফুস করে উঠল লরা, এখনো নেকড়ের কথা আসছে না বলে। সেই অবিবাহিত দুজনের কাছে জানা গেল আরো মানুষ যে এ অঞ্চলে বসতি করেছে তা ওরা কল্পনাও করতে পারেনি। ইন্ডিয়ান ছাড়া আর কাউকে দেখতে পায়নি ওরা এতদিন। বাবাকে পেয়ে ওরা এতই খুশি হলো আর এতই আদর আপ্যায়ন করলো যে ইচ্ছের বিরুদ্ধেও অনেক বেশি সময় থাকতে হলো ওখানে। ওখান থেকে আরো কিছু দূর এগিয়ে একটা উঁচু জমি থেকে সাদা মতো কিছু দেখতে পেল বাবা, খাড়ির নিচে খালের পাড়ে। কাছে গিয়ে দেখা গেল ওটা একটা ওয়াগনের সাদা ঢাকনা। ভিতরে স্ত্রী আর 5 বাচ্চা নিয়ে এক লোক। ওরা এসেছে আইওয়া থেকে। একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ায় খালের ধারে নেমে ক্যাম্প করেছে। ঘোড়াটা ভালো হয়ে উঠেছে এখন, কিন্তু ওরা নিজেরাই জ্বরে পড়ে গেছে। বড় 5 জন এতই অসুস্থ যে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। ওদের পরিচর্যা করবার জন্য রয়েছে শুধু ম্যারি আর লরার সমান একটা ছেলে আর একটা মেয়ে। ওদের জন্য যতটুকু করা সম্ভব করে ফিরে এলো বাবা সেই ব্যাচেলর দুজনের কাছে। তক্ষুনি ছুটল ওদের একজন পরিবারটিকে উঁচু জমিতে নিয়ে আসবার জন্য। খালপাড়ের বদহাওয়া থেকে দূরে সরে গেলে খুব তাড়াতাড়ি সেরে যাবে জ্বর। অনেক দেরি করে ফেলেছে, তাই রাস্তা কমাবার জন্য কোনাকুনি বাড়ির দিকে রওনা হলো বাবা প্রেয়ারির মধ্য দিয়ে। প্যাটিকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছিল, হঠাৎ কোত্থেকে এক দঙ্গল নেকড়ে বাঘ এসে হাজির। বাবা পড়ে গেল ওদের মাঝখানে। বিরাট নেকড়ের পাল, কমপক্ষে 50টা তো হবেই। আকারেও সাধারণ নেকড়ে বাঘের প্রায় দ্বিগুণ। খুব সম্ভব এগুলোকেই বাফেলো উল্ফ বলে। বাপরে বাপ, এত বড় নেকড়ে বাঘ আমি জীবনে দেখিনি। এক একটা 3 ফুট উঁচু তো হবেই। সরসর করে মাথার সব চুল খাড়া হয়ে গেল আমার। বন্দুকও তো নাওনি, বলল মা। না নিয়ে বোধহয় ভালোই করেছিলাম। একটা বন্দুক দিয়ে 50টা নেকড়েকে সামাল দেওয়া সম্ভব ছিল না, আর প্যাটিও দৌড়াতে পারত না ওদের সঙ্গে। কি করলে তখন? কিচ্ছু না, বলল বাবা। দৌড় দেওয়ার তালে ছিল প্যাটি। অনেক কষ্টে ঠেকিয়ে রাখলাম ওকে, কারণ আমি জানি এখন দৌড় দিলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সবকটা নেকড়ে। রাশ টেনে রেখে যেমন হাঁটছিল তেমনি হাঁটতে বাধ্য করলাম আমি ওকে। সর্বনাশ। তারপর? রুদ্ধশ্বাসে বলল মা। ওফ, কি বলবো। লাখ টাকা সাধলেও কেউ আমাকে দিয়ে আবার এ কাজ করতে পারবে না। ক্যারোলিন, ওরকম নেকড়ে আমি জীবনে দেখিনি। মস্ত বড় একটা ছুটছিল পাশাপাশি, ঠিক আমার পায়ের রেকারের পাশে। ইচ্ছে করলেই ওর পাঁজরে লাথি লাগাতে পারি, এত কাছে। আমাদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখালো না ওরা, কোনো পাত্তাই দিল না। সম্ভবত কোথাও থেকে ভরপেট খেয়ে ফিরছিল ওরা। আমাদের চারপাশে চলছে এতগুলো নেকড়ে, নিজেদের মধ্যে খেলা করছে, লাফ ঝাঁপ দিচ্ছে ঠিক যেন একদল পোষা কুকুর। কি সাংঘাতিক, আবার বলল মা। হা করে বাবার দিকে চেয়ে রয়েছে লরা, খাওয়া ভুলে। বুকের ভেতর ধূপধাপ করে লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। শুনছে তো না, গিলছে যেন বাবার কথা। থরথর করে কাঁপছে প্যাটি। ঘাম ছুটে গেছে সারা গা থেকে, এমন ভয় পেয়েছে। আমিও ঘামছি, কিন্তু কিছুতেই ওকে দৌড়ে পালাতে দিলাম না। নেকড়ের পালের মাঝখানে বাধ্য করলাম ওকে হাঁটতে। সিকি মাইলের মতো চললাম এইভাবে। তারপর খাড়ির ধারে এসে হঠাৎ বাম দিকে ঘুরে নিচে নেমে গেল ওদের নেতাটা। বাকিগুলো নেমে গেল ওর পেছন পেছন। বোধহয় পানি খেতে খেতে গেল। শেষ নেকড়েটা চোখের আড়াল হতে আমার ইশারা পেয়ে ছুট লাগালো প্যাটি। এমনই দৌড় যে বাড়ি ফিরেও থামতে পারছিল না। সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলাম। খালের তীর ঘেঁষে দৌড়ে ওরা যদি সোজা এদিকে এসে থাকে। একটু ভরসা পাচ্ছিলাম যে বন্দুক রয়েছে তোমার কাছে। ঘরে ঢুকতে পারতো না নেকড়ে,
কিন্তু পেট আর বাণী ছিল বাইরে। ওদের রক্ষা করার ব্যবস্থাও করতে পারতাম, বলল মা। জ্যাকই আগাম জানিয়ে দিত বিপদের কথা। তা ঠিক, কিন্তু আমি তখন যুক্তি বুদ্ধির বাইরে। ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারতো না, কারণ পেট ভরা ছিল ওদের। ক্ষুধার্ত থাকলে তো আমাকেই। ওই দেখো কত বড় চোখ! লড়ার দিকে ভুরুর ইঙ্গিত করে দেখালো মা। চট করে সামলে নিল বাবা। লরা আর মেরিকে সাহস দেওয়ার জন্য বলল, যাক, সব ভালো যার শেষ ভালো। ওরা এখান থেকে বহু মাইল দূরে এখন। ওরা তোমাকে আক্রমণ করল না কেন বাবা? জিজ্ঞেস করলো লরা। ঠিক জানি না লরা, মাথা নাড়ল বাবা। মনে হয় এতই ঠেসে খেয়েছিল যে আরো খাওয়ার কথা ভাবতেই গা বমি বমি করছিল ওদের। ওরা আসলে যাচ্ছিল খালের ধারে পানি খেতে, কিংবা হয়তো খেলায় মত্ত ছিল বলে খেয়ালই করতে পারেনি আমাদের। হয়তো আমার কাছে বন্দুক নেই দেখে বুঝে নিয়েছে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, কাজেই আমাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। অস্থির পায়ে আস্তাবলের ভিতর হেঁটে বেড়াচ্ছে প্যাট আর পেটি। ক্যাম্পফায়ারের চারপাশে এক চক্কর ঘুরে এলো জ্যাক। তারপর থেমে দাঁড়িয়ে নাক উঁচু করে বাতাস শুকলো, কান খাড়া করলো কোনো আওয়াজ শুনবার চেষ্টায়। লরা দেখলো আবার ঘাড়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে জ্যাকের। ছোট মেয়েদের শুতে যাওয়ার সময় হয়ে গেছে বলেই উঠে পড়ল মা। থালা বাসন না ধুয়েই ঘরের ভিতর নিয়ে গেল লরা, মেরি আর ক্যারিকে। ওদের চুপচাপ বিছানায় শুয়ে থাকতে বলে ধোয়া মোছার কাজ সারাতে বেরিয়ে গেল আবার। চোখ মেলে শুয়ে আছে লরা। পরিষ্কার দেখতে পেল দরজায় টাঙানো লেপ সরিয়ে বন্দুকটা তুলে নিল বাবা। বাইরে ঠুংঠাং আওয়াজ বাসন পেয়ালার। তামাকের গন্ধ এলো নাকে। এবাড়ির চার দেয়াল নিরাপদ, কিন্তু দরজা এখনো তৈরি হয়নি। দরজার ফাঁক বন্ধ করা হয়েছে লেপ পুজিয়ে। লরা ভাবছে, লেপ সরিয়ে একটা নেকড়ে কি ঢুকতে পারবে না? ওরা এখানে কতটা নিরাপদ? অনেকক্ষণ পর লেপ সরিয়ে পা টিপে ঢুকলো মা। বাবাও ফিরে এসে বিছানায় উঠল। জ্যাক শুয়ে পড়ল ঠিক দরজার সামনে, কিন্তু দুপায়ের উপর চিবুক রাখলো না আজ। মাথা উঁচু করে রেখেছে, কান খাড়া। এতক্ষণে কিছুটা নিশ্চিন্ত হলো লরা। কাছে পিঠে নেকড়ে এলেই ঘেউ ঘেউ করবে জ্যাক। হঠাৎ সোজা হয়ে উঠে বসলো লরা বিছানার উপর। ঘুমিয়ে পড়েছিল ও, কেন জেগে গেল বলতে পারবে না। জানালা আর দেয়ালের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে। অন্ধকার নেই আর। জানালার ধারে দাঁড়িয়ে আছে বাবা, হাতে বন্দুক। লরার ঠিক কানের পাশে ডেকে উঠল একটা নেকড়ে। এক ঝটকায় সরে গেল লরা দেয়ালের পাশ থেকে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। চট করে মাথা ঢাকলো মেরির লেপ দিয়ে। গড় গড় আওয়াজ করছে জ্যাক। দাঁত দেখাচ্ছে দরজায় টাঙ্গানো লেপটাকে। চুপ থাকো জ্যাক, বলল বাবা। বাড়ির চারপাশ থেকে আসছে নেকড়ের ডাক। ভয়ঙ্কর মনে হচ্ছে। পথ খুঁজছে ওরা ভিতরে ঢুকবার। নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল লরা। ছুটে বাবার কাছে যাওয়ার ইচ্ছেটা জোর করে দমন করলো, কারণ ও জানে এখন তাকে বিরক্ত করা ঠিক নয়। ওকে দেখতে পেল বাবা, স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেখবে লরা? নরম গলায় জানতে চাইল বাবা। ওকে মাথা ঝাঁকাতে দেখে বলল, এদিকে আসো। জানালার জন্য কাটা গর্ত দিয়ে দেখলো লরা চাঁদের আলোয় গোল হয়ে বসে আছে ওরা কাছেই। ওরাও দেখতে পাচ্ছে লরাকে পরিষ্কার। এত বড় নেকড়ে এর আগে কখনো দেখেনি লরা। সবচেয়ে বড়টা ওর চেয়েও লম্বা, এমনকি মেরির চেয়েও। ধকধক করে জ্বলছে সবুজ চোখ। বিরাট, ফিসফিস করে বলল লরা। হ্যাঁ, আর দেখো পশমগুলো কেমন চকচক করছে। বাড়ির ওপাশেও আছে আরো এতগুলো। আকাশের দিকে নাক তুলে ধাড়ি নেকড়েটা লম্বা ডাক ছাড়লো। সঙ্গে সঙ্গে এক সঙ্গে ডেকে উঠল বাকি সব কটা। আস্তাবলে ভয়ে চেঁচাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে প্যাট আর পেটি। এবার যাও ছোট্ট আধ বোতল, শুয়ে পড়ো গে। জ্যাক আর আমি জেগে আছি, কোনো ভয় নেই। বিছানায় গেল বটে, কিন্তু বহুক্ষণ ঘুম এলো না লরার।
দেয়ালের ঠিক ওপাশে ফোঁস নিঃশ্বাস ফেলছে ওরা। মাটি আঁচড়াচ্ছে পিছনের দুপায়ে। দেয়ালের ফাঁক ফোকরে নাক ঠেকিয়ে গন্ধ শুকছে। আবার একবার ডেকে উঠল ধাড়ি নেকড়েটা। জবাব দিল সবাই সমবেত কণ্ঠে। একবার এপাশের জানালা, একবার ওপাশের জানালায় গিয়ে দাঁড়াচ্ছে বাবা নিঃশব্দে। জ্যাক পায়চারি করছে দরজায় টাঙানো লেপের সামনে। যতই হাঁকডাক করুক, ভিতরে ঢুকবার সাধ্য নেই নেকড়েগুলোর। ভাবতে ভাবতে ঘুমে ঢলে পড়ল লরা। সকালে উঠে দেখা গেল চলে গেছে নেকড়ের পাল। সেদিনেই খাড়ি থেকে কাঠ কেটে এনে যন্ত্রপাতি নিয়ে বসে গেল বাবা শক্তপোক্ত একটা দরজা বানাতে। লেপ দিয়ে আর চলছে না। সহকারী হিসেবে লরাও পরিশ্রম করলো অনেক। বিকেল নাগাদ তৈরি হয়ে গেল চমৎকার একখানা ওক কাঠের দরজা। পরদিন শিকারে গেল বাবা মাংস শেষ হয়ে গেছে বলে। তারপর দিন তৈরি হয়ে গেল আস্তাবলের দরজা। ব্যাস, সবাই এখন নিরাপদ। আস্তাবলের দরজায় তালা দিয়ে রাখলে ঘোড়া চুরি যাওয়ারও আর ভয় থাকবে না। বাবা বলল, দাঁড়াও, এডওয়ার্ডসের বাড়িটা তোলা হয়ে গেলেই সুন্দর একটা ফায়ারপ্লেস বানিয়ে দেব তোমাকে ক্যারোলিন। তখন ঘরেই রান্না করতে পারবে। খালের পাড় থেকে ওয়াগন ভরে পাথর কুড়িয়ে আনতে শুরু করলো বাবা। একদিন ম্যারি আর লরাকেও নিয়ে গিয়েছিল, কিন্তু খাড়ির নিচে গুমোট গরম আর মশার প্রকোপ দেখে পরে আর ওদের যাওয়া হয়নি। যথেষ্ট পাথর জমা হতে একদিন কাদামাটি গুলে চিমনি আর ফায়ারপ্লেস গাঁথার জন্য তৈরি হলো বাবা। ঘরের যেদিকে দরজা তার ঠিক উল্টো দিকের দেয়াল ঘেঁষে ঘরের বাইরে কাদা দিয়ে পাথর গেঁথে ফায়ারপ্লেস আর চিমনি বানিয়ে ফেললো বাবা। তারপর ভিতর থেকে নিচের দিকের কয়েকটা গাছের গুড়ি কয়েক ফুট কেটে দিতেই দেখা গেল চারকোনা ফায়ারপ্লেস। মাঝখানে দাঁড়ালে চিমনির ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। গাছের কাটা অংশের দুদিকে দুটো তক্তা পেরেক ঠুকে বসিয়ে তার উপর আরেকটা তক্তা সমান্তরাল করে বসিয়ে দিল বাবা। ব্যাস, সুন্দর একটা তাক হয়ে গেল। সেই তাকের উপর মা তার চীনা পুতুলটা বসিয়ে দিতেই মনে হলো যেন হেসে উঠল ঘরটা। এখন থেকে ঘরেই রান্না করতে পারবে মা। বাইরের রোদ আর হাওয়ায় গলদঘর্ম হতে হবে না। নতুন ফায়ারপ্লেসে মুরগি রোস্ট করলো মা। সেদিন থেকে সবাই ঘরের ভেতর খেতে শুরু করলো। বাবাও ঝটপট মোটা গাছের গুড়ি বসিয়ে কয়েকটা চেয়ার বানিয়ে ফেললো। দুটো ওক কাঠের তক্তা জুড়ে তৈরি করে ফেললো টেবিল। কুঠার দিয়ে যতটা সম্ভব মসৃণ করেছে বাবা তাকগুলো। তবু যেটুকু এবড়ো খেবড়ো থাকলো সেটা ঢাকা পড়ে গেল মা ওটার উপর একটা পরিষ্কার টেবিল ক্লথ বিছিয়ে দিতেই। এবার বাকি থাকলো ঘরের ছাদ থেকে ক্যানভাস সরিয়ে তক্তা বসানোর কাজ। তারপর মেঝেটা হয়ে গেলেই সত্যিকার একটা সুন্দর বাড়ি বলা যাবে এটাকে। আবার খাড়ি থেকে কাঠ কেটে আনতে শুরু করলো বাবা। একদিন শিকার করে তো দুদিন কাটে কাঠ। সেই কাঠ চিরে তৈরি করলো তক্তা। তারপর একদিন মিস্টার এডওয়ার্ডসের কাছ থেকে কিছু পেরেক ধার নিয়ে শুরু করলো ছাতের কাজ। মাপ চোখ আগেই সেরে রেখেছিল বাবা, তাই পেরেক মেরে তক্তা বসাতে বেশি সময় লাগলো না। একটা তক্তার উপর পরের তক্তাটা সামান্য চড়িয়ে দিয়েছে বাবা, যাতে প্রবল বৃষ্টিতেও এক ফোঁটা পানি ভেতরে না ঢোকে। উচ্ছ্বসিত প্রশংসা করলো মা ছাতের। বাবা হেসে ফেলল, দাঁড়াও, মেঝেটা তৈরি হয়ে গেলেই তোমার জন্যে চমৎকার একটা খাট বানিয়ে দেব। সত্যি একদিন তৈরি হয়ে গেল মেঝেও। বন্ধ হয়ে গেল দেয়ালের ফাঁক ফোকর। জানালায় লেগে গেল পাল্লা। বৃষ্টি বা ঠান্ডা ঢোকার সব রাস্তা বন্ধ। সেদিন অনেক রাত পর্যন্ত মনের আনন্দে বেহালা বাজালো বাবা। গান গেয়ে শোনালো মাকে, লরাকে, মেরিকে। বাইরে জলজল করছে আকাশ ভরা তারা। প্রেয়ারির লম্বা ঘাসে ঢেউ তুলে বয়ে যাচ্ছে জোর হাওয়া। খাড়ির ওদিকে ভেসে আসছে নাইটিঙ্গেলের মিষ্টি ডাক। একদিন সত্যি দুজন ইন্ডিয়ানকে দেখতে পেল লরা। সকালে বন্দুক নিয়ে শিকারে গেছে বাবা। অনেক কাকুতি মিনতি করে আর লাফঝাপ দিয়েও জ্যাক বাবাকে রাজি করাতে পারেনি। বাবা বলেছে, না জ্যাক, বাড়ি পাহারা দিতে হবে তোমার।
একটা চেইন দিয়ে ওকে আস্তাবলের সঙ্গে বেঁধে রেখে মেয়েদের বলেছে, ওকে ছেড়ে দিও না। অভিমানে শুয়ে পড়ল জ্যাক। চোখ ফিরিয়ে নিল অন্যদিকে। বাবা চলে যাওয়া দেখবে না। থেকে থেকেই কুই কুই আওয়াজ করছে সে গলা দিয়ে। লরা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো অনেক, কিন্তু কাজ হলো না। শুধু অভিমান হলে একটা কথা ছিল, আসলে চেন দিয়ে বেঁধে রাখায় অপমানও বোধ করছে ও। সারাটা সকাল ওর মান ভাঙাবার চেষ্টা করলো মেরি আর লরা। পিঠে হাত বুলিয়ে দিল, কানের পিছনে চুলকে দিল, কিন্তু জ্যাকের মন ভালো হলো না। ওদের হাত একটু চেটে দেয় বটে, কিন্তু পর মুহূর্তে বিমর্ষ চিত্তে কুই কুই করে। হঠাৎ উঠে দাঁড়িয়ে রাগী গর্জন ছাড়ল জ্যাক। ঘাড়ের পশম উঠে দাঁড়িয়েছে। চমকে ওর দৃষ্টি অনুসরণ করে মেরি আর লরা দেখতে পেল অর্ধনগ্ন দুজন ইন্ডিয়ানকে। ট্রেল ধরে হেঁটে আসছে এদিকে। মাথার পিছনে টিকির মতো লম্বা চুল, তাতে গোজা রয়েছে পাখির পালক। চোখ চোরা কালো, চকচকে। অনেক কাছে চলে এলো ওরা। তারপর বাড়ির ওপাশে আড়াল হয়ে গেল, যেখানে আবার দেখা যাবে ওদের। সেদিকটায় চোখ রেখে বসে থাকলো লরা আর মেরি, কিন্তু বেশ অনেকক্ষণ চেয়ে থেকেও আর দেখা গেল না কাউকে। হাত পা ঠান্ডা হয়ে এলো লরার, যখন বুঝলো কেন ওদের আর দেখা যাচ্ছে না। ওরা ঢুকে পড়েছে বাড়িতে। মা আর ক্যারি আছে ওখানে। তাকিয়ে দেখলো থরথর করে কাঁপছে মেরি। চেন ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে এদিকে জ্যাক। দাঁত বেরিয়ে পড়েছে রাগে। বাড়ির দিক থেকে কোনো শব্দ নেই। মা আর ক্যারির কি হলো? ফিসফিস করে জিজ্ঞেস করলো লরা। জানি না, জবাব দিল মেরি কাপা গলায়। জ্যাককে ছেড়ে দেই, বলল লরা। ওদের ছিঁড়ে খেয়ে ফেলবে জ্যাক। বাবা বারণ করে গেছে, বলল মেরি। বাবা তো আর জানতো না যে ইন্ডিয়ানরা আসবে, যুক্তি দেখালো লরা। কিন্তু মানা করেছে ওকে ছাড়তে। বলতে বলতে প্রায় কেঁদে ফেলল মেরি। আমি চললাম মার কাছে। মার হয়তো সাহায্য দরকার। কথাটা বলেই দৌড়ের ভঙ্গিতে 2 পা এগোলো লরা। হাঁটার ভঙ্গিতে 1 পা, তারপর এক ছুটে ফিরে এলো জ্যাকের কাছে। কিন্তু যখন মনে পড়ল ওখানে একা রয়েছে মা ক্যারিকে নিয়ে, তখন 2 হাত মুঠি পাকিয়ে সাহস সঞ্চয় করে ছুটল বাড়ির দিকে। ওর পিছন পিছন আসছে মেরি। দরজার কাছে এসে দেখতে পেল লরা চুলোর ধারে দাঁড়িয়ে আছে লোক দুজন। পশুর চামড়া দিয়ে ঢাকা রয়েছে কোমরের কিছুটা অংশ, আর পায়ে রয়েছে মোকাসিনের জুতো। বস্ত্র বলতে কিচ্ছু নেই গায়ে। চুলোর দিকে ঝুঁকে কি যেন রান্না করেছে মা। পাশেই ক্যারি। ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে আসতেই যেন ধাক্কা খেয়ে থেমে দাঁড়ালো লরা। ওদের গা থেকে আসছে এই বিশ্রী গন্ধ। দুজনেরই কোমরের দুপাশে গোজা রয়েছে একটা ছোরা আর ছোট একটা কুঠোর। গর্বের ভঙ্গিতে বুকের উপর ভাঁজ করে রেখেছে ওরা 2 হাত। চট করে খাড়া করে রাখা একটা তক্তার আড়ালে লুকিয়ে পড়ল লরা। শুনতে পেল চুলোর উপর চড়ানো হাড়ির ঢাকনা খুলল মা। ইন্ডিয়ানরা বসে পড়ল মেঝেতে, খাচ্ছে। তক্তার আড়াল থেকে একটা চোখ বের করে দেখল লরা। কর্নব্রেড খাচ্ছে ওরা হাপুস হুপুস করে। সব শেষ করে মেঝে থেকেও খুঁটে তুলে মুখে দিল। জ্যাকের শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পাচ্ছে লরা। এখনো চেষ্টা করে চলছে ও বাঁধন মুক্ত হওয়ার জন্য। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো ওরা দুজন। একজন কর্কশ্বরে কি যেন বলল। বড় বড় চোখ করে চেয়ে রইল মা, কিছু বলল না। এবার ঘুরে দাঁড়িয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল ওরা। লম্বা করে শ্বাস ছাড়ল মা। 2 হাতে জড়িয়ে ধরে আছে লরা আর মেরিকে। জানালা দিয়ে দেখা যাচ্ছে ট্রেল ধরে পশ্চিম দিকে চলে যাচ্ছে ইন্ডিয়ানরা। লরা টের পেল সর্বাঙ্গ কাঁপছে মায়ের। ধপ করে বসে পড়ল বিছানায়। শরীর খারাপ লাগছে মা? জিজ্ঞেস করলো মেরি। না, মাথা নাড়ল মা। ওরা চলে গেছে বলে বাঁচলাম। বড় বিশ্রী গন্ধ ওদের গায়ে। ওয়াক থু, বলল লরা। স্কাঙ্কের চামড়া পড়েছিল বলে ওরকম গন্ধ, মা বলল। ছি, ভালো করে শুকোয়নি চামড়াগুলো এখনো। উঠে পড়ল মা। ডিনার তৈরি করতে হবে, একটু পরেই এসে পড়বে বাবা। ম্যারি, তুমি লাকড়ি নিয়ে এসো। লরা, তুমি টেবিল পাতো। থালা বাসন ছুরি
কাটা সাজিয়ে ফেলল লরা টেবিলে। এমন সময় ফিরে এলো বাবা। দুই বোন ছুটে গিয়ে ধরল বাবার দুই হাত। একই সঙ্গে কথা বলছে দুজন। আরে আরে ব্যাপার কি? ওদের চুল এলোমেলো করে দিল বাবা। হ্যাঁ, ইন্ডিয়ান? তাহলে ইন্ডিয়ান দেখতে পেলে লরা? আমিও দেখেছি। এই তো কিছুটা পশ্চিমেই ওদের ক্যাম্প আছে একটা। এখানে এসেছিল নাকি ক্যারোলিন? হ্যাঁ চার্লস, দুজন, বলল মা। তোমার তামাক সব নিয়ে গেছে। এক গাদা কর্নব্রেড খেয়ে গেছে। আঙ্গুল দিয়ে কর্নমিল দেখিয়ে আমাকে ইশারা করলো রান্না করার জন্যে। ওদের না খাইয়ে উপায় ছিল না। যা ভয় পেয়েছিলাম। ঠিকই করেছো তুমি ক্যারোলিন, বাবা বলল। ইন্ডিয়ানদের শত্রু না বানানোই ভালো। উফ, কি গন্ধ রে বাবা। স্কাঙ্কের কাঁচা চামড়া পরে এসেছিল, বলল মা। পোশাক বলতে ওই কোমরে জড়ানো চামড়াটুকুই। ভয়ানক বোটকা। আরো ঘন ছিল নিশ্চয়ই তখন। ওরে বাপ, আমাদের অর্ধেক কর্ণমিল ধসিয়ে দিয়ে গেছে বেটারা। তুমি কিচ্ছু ভেবো না ক্যারোলিন, আমাদের এখনো যা আছে যথেষ্ট। তাছাড়া এই দেশময় দৌড়ে বেড়াচ্ছে অঢেল তাজা মাংস। আমাদের ভয় কি? আর তোমার তামাক? আরে দূর, কদিন তামাক না ফুঁকলে কি হয়? ইন্ডিপেন্ডেন্স শহরে তো যাচ্ছি কিছুদিনের মধ্যে। ওখান থেকে কিনে আনা যাবে এক বস্তা। হাসলো বাবা। এদের সঙ্গে সদ্ভাব রেখে চলাই বুদ্ধিমানের কাজ। নইলে এক রাতে হয়তো ঘুম থেকে জেগে দেখব এক দঙ্গল পিসা। থেমে গেল বাবা। কি বলতে যাচ্ছিল বরাবর জিজ্ঞেস করেও জানতে পারল না লরা। কারণ ওদিক থেকে মাথাটা সামান্য নেড়ে বারণ করেছে মা। চলো তো মেরি, লরা, ডাকলো বাবা। দরজার কাছে একটা খরগোশ আর দুটো মুরগি রেখে এসেছি, চলো। ওগুলোর চামড়া ছাড়িয়ে ফেলি রুটি সেকা হতে হতে। জলদি, পেটে জ্বলছে আমার নেকড়ের খিদে। খরগোশের ছাল ছাড়িয়ে বাইরের দেয়ালে টাঙ্গিয়ে রাখলো বাবা। চমৎকার একটা শীতের টুপি হবে ওটা দিয়ে। লরা ভুলতে পারছে না ইন্ডিয়ানদের কথা। বাবাকে জিজ্ঞেস করলো, জ্যাককে যদি তখন ছেড়ে দিত তাহলে ওই ইন্ডিয়ানদের ছিঁড়ে খেয়ে ফেলতো না? হাতের ছুরিটা নামিয়ে রেখে গম্ভীর হয়ে গেল বাবা। বলল, জ্যাককে লেলিয়ে দেওয়ার কথা সত্যি মনে এসেছিল তোমাদের? মাথা নিচু করে লরা বলল, হ্যাঁ বাবা। আমি বারণ করে যাবার পরেও? ভয়ানক কঠোর হয়ে গেল বাবার কণ্ঠস্বর। ভয়ে গলা শুকিয়ে গেছে লরার। কথা বলতে পারল না। মেরি বলল, হ্যাঁ বাবা। খানিকক্ষণ চুপ করে থাকলো বাবা। তারপর লম্বা শ্বাস ফেলল। ইন্ডিয়ানরা চলে যাবার পর ঠিক মা যেমন ফেলেছিল। এখন থেকে, তীক্ষ্ণ স্বরে বলল বাবা, মনে রাখবে, এখন থেকে যা বলবো তাই করবে তোমরা। ভুলেও কোনোদিন আমার কথার অবাধ্য হবে না। বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা, অস্ফুট স্বরে বলল দুজন। জানো তোমরা জ্যাককে লেলিয়ে দিলে কি ঘটতো? না বাবা। ও গিয়ে ঠিকই ওদের কামড়ে দিত। ভয়ানক বিপদে পড়ে যেতাম সবাই আমরা। বুঝেছ? হ্যাঁ বাবা। বলল বটে, কিন্তু না বুঝেই। লরা জিজ্ঞেস করলো, ওরা কি জ্যাককে মেরে ফেলতো? হ্যাঁ, আরো অনেক কিছু করত। তোমরা দুজন মনে রাখবে, যাই ঘটুক না কেন তোমাদের যা বলা হবে ঠিক তাই করবে। কথা শুনে চললে তোমাদের কোনো ক্ষতি হবে না। সাকিব স্টোরি লাউঞ্জে শুনছিলেন লিটল হাউস ইন দ্য প্রেরি প্রথম পর্ব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আপনার লাইক আর সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা, তাই পাশে থাকুন সব সময়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পে থাকুন।